মাসুদুর রহমানকে দেখতে পাচ্ছি। মাসুদ, নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন এবং তিনি নিশ্চিত করছিলেন আমাদেরকে যে সেখানে অনেক রাজনৈতিক কর্মী, বিএনপির কর্মীরা অবস্থান করছেন। মাসুদ, জানাবেন যে কর্মীরা সেখানে এখন পর্যন্ত কি বলছেন, ওখান থেকে কোনো কর্মসূচি বা তাদের কোনো কর্মসূচি নিয়ে বা পদক্ষেপ নিয়ে কোনো কিছু জানিয়েছেন কিনা, আর কেন্দ্রীয় কার্যালয়ে কোনো নেতার উপস্থিতি আপনি লক্ষ্য করেছেন কি? রাশেদ, আসলে খালেদা জিয়ার মৃত্যুর পর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীরা ভিড় করা শুরু করেন। এখন যেহেতু কর্মসূচি কেন্দ্র থেকেই ঘোষণা করা হয়েছে, বিএনপি মহাসচিব যেহেতু কর্মসূচি ঘোষণা করেছেন, সেক্ষেত্রে এখানে তারা শুধুমাত্র যে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, শোক এবং কোরআন তেলাওয়াত, সেটি তারা পালন করছেন। আমরা একটু দেখাই যে আসলে দলের পতাকা এবং যে শোকের পতাকা সেটি দেওয়া হয়েছে এখানে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সেই শোক পতাকা সেটি টাঙানো হয়েছে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে, এবং এখানে নেতাকর্মীরা ভিড় করছেন। তারা বলছেন যে তারা এখানে অবস্থান করতে চান যতক্ষণ পর্যন্ত কালকে জানাজা পর্যন্ত। কেউ বলছেন এখান থেকে তারা জানাজা যাবেন। এবং সবচেয়ে কিছু বিষয় হলো যে এখানে ঢাকার বাইরে থেকেও কিন্তু মানুষ আসা শুরু করেছেন, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, ব্যক্তিগতভাবে বিএনপিকে ভালোবাসেন, তারা কিন্তু এখানে এসে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছেন, দোয়া করছেন। আমরা এবং কোরআন তেলাওয়াতের যে দলটির এক পাশে খালি করে সেখানে কিন্তু কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। সেখানে দলের ওলামা দলের নেতাকর্মীরা ছাড়াও যে কিছু মাদ্রাসা ছাত্রকে আনা হয়েছে, তারাও কিন্তু কোরআন তেলাওয়াত করছেন এবং কোরআন খতম পর্যন্ত তারা এখানে থাকবেন। এবং দলের কেন্দ্রীয় নেতা বলতে কেন্দ্রীয় কার্যালয়ে শুধুমাত্র মোয়াজ্জেম হোসেন আলালকে আমরা আসতে দেখেছি, এছাড়া কোনো নেতা এখানে সকাল থেকে আসেননি। যেহেতু সবাই এভার কেয়ার অথবা গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন, তো এখান থেকে কোনো কর্মসূচি ঘোষণা হবে না বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর আজকে এখানে সারাদিনই কোরআন তেলাওয়াত চলতে থাকবে, এবং এই যে নেতাকর্মীরা ক্ষণে ক্ষণে দোয়া করছেন, কখনো কোরআন তেলাওয়াতের পাশে গিয়ে বসছেন, কখনো উপরে যাচ্ছেন। আসলে তারাও একরকম শোকে বিহ্বল হয়ে গেছেন। তারাও আসলে এখন অপেক্ষায় আছেন, কালকে জানাজা করবেন, এই জানাজার অপেক্ষাতেই মূলত রয়েছেন। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে অন্তিম যাত্রা, সেটি কারণে তিনি আর কখনোই তো এইখানে পা রাখতে পারবেন না, সেখানে কখনোই আসবেন না তিনি আর। সেই ক্ষেত্রে অনেক নেতাকর্মী কিন্তু এখানে কান্না করছেন, তারা শোক প্রকাশ করছেন। আর রাশেদ, আমরা এখান থেকে বিএনপি যারা মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি কেন্দ্রীয় নেতা, তাকে জিজ্ঞেস করছিলাম এখান থেকে কোনো কর্মসূচি ঘোষণা হবে না। তিনি বলেছেন যে সেন্ট্রাল যে সিদ্ধান্ত নেবে, মহাসচিবের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে। মাসুদ, অনেক ধন্যবাদ। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা আপনাদেরকে আরো একবার নিয়ে যেতে চাই বিএনপি কেন্দ্রীয় নেতাকর্মীরা, তারা কথা বলছেন গণমাধ্যমের সামনে। জনাব জয়নাল আবেদিন ফারুক কথা বলছেন এই মুহূর্তে, আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাব। আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন, হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন। সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন। একটু পরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবেন, জাতীয় নেতৃবৃন্দ আর বিশদভাবে আপনাদেরকে জানাবেন। আমরা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে একজন রাজনৈতিক সহচর হিসাবে দেশ ও নেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, দেশ নেত্রীকে আল্লাহ পাক বেশ নসিব করুন। আসসালামু আলাইকুম। সেটা আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি আপনাদেরকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এই মুহূর্তে কথা বলছিলেন। আপনাদেরকে ঢাকার বাইরে নিয়ে যেতে চাই। এই মুহূর্তে বগুড়ায় আমাদের সহকর্মী রয়েছেন, সেখানে চলে যাব, জানার চেষ্টা করছি বগুড়ায় এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের।
রাশেদ, সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মতো বগুড়ার বিএনপির নেতাকর্মীরাও কিন্তু একেবারে শোকে মুহ্যমান। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বগুড়া জেলা বিএনপির কার্যালয় বগুড়া শহরের যে নবাববাড়ি রোডে, সেখানে একেবারে সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছিলেন এবং তারা কিন্তু এখানে শোকে তারা মুহ্যমান হয়েছেন এবং তারা কিন্তু এখানে কান্না করছিলেন। আমরা জেলা বিএনপির সভাপতি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সেক্রেটারি হতে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য যারা আছেন তারাও এখানে আছেন। তারা বিভিন্ন গণমাধ্যমের সাথে কথা বলছিলেন এবং কথা বলতে গিয়ে তারা কিন্তু রীতিমতো কান্না করে ফেলছিলেন, কারণ বেগম খালেদা জি আসলে দীর্ঘদিন তার যে রাজনৈতিক ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে কিন্তু বগুড়ার নেতাকর্মীদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বগুড়ায় তিনি 4 বার নির্বাচন করেছেন এবং প্রতিবারে বিপুল সংখ্যক মানুষের ভালোবাসা এবং দোয়ায় কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। বগুড়ার জেলা বিএনপির নেতাকর্মীরা কিন্তু একেবারে তার সাথে থেকে কাজ করার সুযোগ পেয়েছেন। আমরা কথা বলবো বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সাথে, যিনি দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সহচর হিসেবে কাজ করেছেন, এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে যেহেতু বেগম খালেদা জিয়া এর মধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তার সম্পর্কে যদি কিছু বলেন, আর তার সম্পর্কে আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে বা কোনো কর্মসূচি আছে কিনা, সেগুলো যদি একটু বলতেন একটু। ধন্যবাদ। আমরা আসলে বগুড়াবাসী অত্যন্ত শোকাহত, আমরা মর্মাহত, আমরা আমাদের ভাষা নেই আজকে কথা বলার, যে আমাদের সবচেয়ে প্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি এদেশের মানুষের জন্য সবসময় কাজ করেছেন, লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আপসহীনভাবে কোনো সময় সরকারের কাছে ফ্যাসিস্টদের কাছে মাথা নত করেনি এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্র উত্তরের জন্য কাজ করেছেন। আমাদের মা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন। তা আমরা আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা, এবং আপনারা দোয়া করবেন, সবাই যেন দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি ছাত্র রাজনীতি যখন করেছি, আমার সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমার সান্নিধ্যে তার সহচর হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল এবং এই বগুড়া, এই জেলা বিএনপির বারান্দাতেই প্রথম বগুড়া এসে তিনি কর্মী সভা করেছেন। সেই সময় আমি ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছিলাম। সেই থেকে শুরু করে আমরা অনেকবার আমাদের ম্যাডামের সাথে আমরা একসাথে বগুড়ায় বিভিন্ন জনসভা, কর্মী সভা করার আমাদের সুযোগ হয়েছে। ম্যাডাম এখান থেকে অনেকবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনারা জানেন বাংলাদেশের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি এই বগুড়া সদর থেকে নির্বাচিত হয়ে। ম্যাডাম বগুড়ার মানুষের প্রতি এত ভালোবাসা তার ছিল, এত মমতা ছিল, আমাদের সাথে দেখা হলেই তিনি বগুড়ার মানুষের কথা জিজ্ঞাসা করতেন, বগুড়ার মানুষের খোঁজ খবর নিতেন, বগুড়ার বিভিন্ন উন্নয়নের কথা বলতেন। সর্বশেষ আপনারা জানেন যে বগুড়ায় ম্যাডাম খালেদা জিয়া এই বগুড়ায় গ্যাস নিয়ে এসে দিয়েছেন, জিয়া রহমান মেডিকেল কলেজটি যেটি করেছেন, রাস্তা প্রশস্তকরণ করেছেন, বগুড়া একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছিলেন যেখানে, এবং আমাদের কর্মসূচি ইতিমধ্যে আমরা জাতীয় আমাদের দলের কার্যালয়, আমাদের দলীয় কালো পতাকা উত্তোলন করেছি, কালো ব্যাজ ধারণ করেছি, আমাদের দলীয় কার্যালয়ে কোরআন খতম চলছে, আমাদের বাদ জোহর, আমাদের বিভিন্ন মসজিদে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি এবং ইতিমধ্যেই আমাদের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় কোরআন খতম চলছে এবং ইনশাল্লাহ আগামীকাল আমরা বগুড়া থেকে আমাদের প্রিয় নেত্রী, আমাদের ম্যাডাম, আমাদের মার জানাজায় আমরা অংশগ্রহণ করব বগুড়া থেকে। শুনছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার বক্তব্য শুনছিলেন। আমরা এবার আরেকজনের সাথে কথা বলবো, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা। আপনি যদি একটু সংক্ষেপে যদি বলেন যে আপনারা কবে তার জানাজায় অংশগ্রহণ করবেন, আপনাদের পরিকল্পনা একেবারে ছোট করে বলতে হবে। যে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা কর্মসূচি দেখেছি যে আগামীকাল বাদ জহর জানাতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আশা করছি আমরা বগুড়া থেকে আমাদের অনেক মানুষই যারা আমরা
ভারাক্রান্ত মূল্যেও আমরা এই জানাজায় অংশগ্রহণ করব এবং আমরা পরবর্তীতে আমাদের নির্দেশনা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুতি নেব। আমরা আরেকজনের সাথে কথা বলবো, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আমার ইসলাম স্বাধীন। আপনারা আর কি কি ধরনের কর্মসূচি নিয়েছেন এবং তার সাথে যদি একটা স্মৃতি একেবারে ছোট করে যদি বলেন আমাকে। ওনার সঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ওনাকে যখন চাকরির কথা বলতাম উনি তখন বলতেন যে মেধা তালিকায় অনেক ছেলেপেলে আছে, তাদেরকে বাদ দিয়ে তোমাদের কীভাবে নেব। উনি যে ব্যক্তির চেয়ে যে উনি দেশকে বেশি ভালোবাসতেন, এটা হচ্ছে তার প্রমাণ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে এখানে এসে হাজির হয়েছেন এবং তারা কিন্তু অনেকটা শোকে মুহ্যমান হয়ে গেছেন। তাছাড়া বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা হইতে শুরু করে বিভিন্ন তারা কর্মসূচি হাতে নিয়েছেন। রাশেদ। ফরহাদুজ্জামান শাহী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। অনেক ধন্যবাদ ফরহাদ, থাকবেন আপনি। ফেনীতে আমাদের সহকর্মী দিলদার হোসেনকে দেখতে পাচ্ছি। দিলদার, জানাবেন যে আপনি ফেনীতে এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কি চলছে সেখানে? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পরে পুরো ফেনী জেলায় সাধারণ জনগণ সহ দলীয় নেতাকর্মীরা শোকাহত। আমি এখন রয়েছি ফেনী ফুলগাজী উপজেলার যে খালেদা জিয়ার বাড়ি শ্রীপুর, আমি ওই বাড়িতে রয়েছি। এখানে সকাল থেকে নেতাকর্মীরা ভিড় করছেন। আবার কিছু নেতাকর্মী তাদের দলীয় কর্মসূচি গ্রহণ করার জন্য বাজারের দলীয় কার্যালয় রয়েছেন। এখানে বাড়িতে আমরা এখন ওনার চাচাতো ভাই শামীম ইস্কান্দারের সাথে একটু কথা বলবো। এ বিষয়ে আমরা জানতে চাবো একটু, আসলে এই যে বেগম খালেদা জিয়ার বিষয়টা একটু বলেন। আপনার তো চাচাতো ভাই ছিলেন। জি, আমি ওনার শুধু চাচাতো ভাই না, আমি ফুলগাজী উপজেলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি। আমি 1978 সাল থেকে রাজনীতি করি। তখন খালেদা জিয়া রাজনীতিতে আসেন নাই, উনি এসেছেন 81-তে। সত্তর যখন আসছিল তখন উনি বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। তারপরে ছাত্রের মৃত্যুর পর উনি বিএনপি চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। সেই দিন থেকে অদ্যাবধি পর্যন্ত উনি বিএনপিকে নেতৃত্ব দিয়ে গেছেন এবং আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের মাধ্যমে বলতে চাই যে গত 23শে নভেম্বর থেকে আজ 30শে ডিসেম্বর ভোর 6টা পর্যন্ত রাজধানীর এবারকার হাসপাতালে আমাদের নেত্রী, দেশনেত্রী, বাংলার অবিসম্বাদিত নেত্রী, বাংলার প্রাণময় নেত্রী বেগম খালেদা জিয়া জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আপনারা আরও একটি বিষয় জানবেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন, বগুড়া 7 আসন, দিনাজপুর 3 আসন, এই 3টি নির্বাচনী এলাকা তিনি দলের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই 3টি এলাকা ওনার জন্য মনোনয়নপত্র দাখিল করেছে। গতকালও আমরা ফেনীতে গিয়েছি, মনোনয়নপত্র দাখিল করে এসেছি এবং আজকে হঠাৎ সকালে এবার কেয়ার থেকে সংবাদ পেলাম যে এতদিন তো বিশ্বাস করি না, মানুষ অনেক টিউমার তুলেছে। উনি গতকালও বলছে উনি মারা গেছে, এর আগেও কয়েকবার বলছে উনি নাই, কিন্তু আজকে সকালে এবার কেয়ার থেকে হাসপাতাল আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আমাদের নেত্রী নেই। সাথে সাথে আমরা বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করার সুযোগ করেছি। তারা বলছে, নিশ্চিত করেছেন যে আসলে উনি নেই, কথাটা সত্য। সর্বশেষ কখন এসেছেন বাড়িতে? উনি ফখরুদ্দিনের আমলে এসেছিলেন, তখন তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচন করেছেন। এখান থেকে সংসদ 5মবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এখন তো শোকাহত আপনারা। আমরা অত্যন্ত শোকাহত। আপনাদের বলছি, কোনো কথা দুইবার আমাকে বলতে হচ্ছে। কি বলবো আপনাদেরকে, কি বলেছে বুঝাবো কতটা অসহায় অবস্থা। আমরা আপনাদের সাথে কথা বলছি ওনার মৃত্যুতে। উনি যে আমাদের প্রাণময় নেত্রী, দেশনেত্রী যাকে বলে, একজন প্রধানমন্ত্রীকে কাছাকাছি আপনি পেয়েছিলেন, কোনো প্রধানমন্ত্রীকে বা মন্ত্রীকে পেয়েছিলেন কিনা জানি না। উনি তো প্রধানমন্ত্রী। উনি আমাদের এখানে যখন আসতেন ওনার পেছনে প্রটোকল আসতো, আর্মি আসতো, র্যাব আসতো, সিএসএফ সদস্যরা আসতো। উনি এইখানে এদেরকে দাঁড়ায় করার আগে উনি ভিতরে যেতেন, তোমরা দাঁড়া, আমি আমার পরিবারের সাথে কথা বলে আসি। ওখানে ভিতরে যাই দেখতেন, আমাদেরকে জিজ্ঞাসা করতেন খাওয়া রেডি, আমরা বললে ঠিক। উনি আসতেন। সেই দয়ার নেত্রী, মায়ার নেত্রী
আজকে আমাদের মাঝে নেই। আপনাদের মাধ্যমে আমরা সারা দেশবাসীকে তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি ও ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই ভাষণ দিলেন এবং এই ভাষণের পুরো সারাংশ এবং যে তথ্যগুলো রয়েছে সেগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। এবং আমরা নিশ্চিত করবো আমাদের সহকর্মী মানজুর আল মতিন ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। মানজুর, 25 ডিসেম্বরের কথা বলি, আপনি আর আমি এই সেটে ছিলাম এবং বলছিলাম যে জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে উচ্ছ্বাস আমরা দেখেছি, একই সাথে ঠিক তার পার্শ্ববর্তী এলাকায় এবার কেয়ার হাসপাতাল, সেখানকে ঘিরে অনেক সংশয় ছিল, সেই সংশয় আজ সত্য হলো, আজকে সকালটা ভিন্ন হলো। মঞ্জুর, আসলে দীর্ঘদিন ধরেই তিনি লড়াই করছিলেন এই অসুখগুলোর সাথে এবং আপনার মনে পড়বে সেই 2018 থেকে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার জন্য আকুতি, এবং সেই সময়ের সরকার প্রধান এখন যিনি ভারতে পালিয়ে আছেন শেখ হাসিনা, তার একের পর এক কটূক্তি নিশ্চয়ই আপনার মনে পড়বে। তার অসুস্থতা নিয়েও, তার মৃত্যু নিয়েও তিনি যে ধরনের কথা বলতেন, এটা অনেকের জন্য ভাবা নিশ্চয়ই দুষ্কর ছিল যে আসলে বেগম জিয়ার মৃত্যুর সময় আসলে কি অবস্থা দাঁড়াবে, তিনি আদৌ আর কখনো মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারবেন কিনা। তো আজকে যে অবস্থায় আসলে তিনি বিদায় নিচ্ছেন, এটা হয়তো অনেক রাজনীতিবিদের কাছে স্বপ্নের মতো। সারা দেশের মানুষ, সব রাজনীতিবিদ আসলে তাকে তাদের নেতা হিসেবে গ্রহণ করেছেন। দল মত নির্বিশেষে যারাই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারাই আসলে বেগম জিয়াকে সেই লড়াইয়ের সবচেয়ে সামনের সৈনিক হিসেবে দেখেছেন। রাজনীতিবিদরা নানানভাবে হারিয়ে যান আসলে। কেউ অত্যন্ত খারাপ সময়ে অনেক অপবাদ নিয়ে রাজনীতি থেকে সরে যান, আর অনেকে বিশাল সম্মান নিয়ে আসলে
তাদের ভক্তদের, সারা দেশের মানুষের চোখের জলে বিদায় নিতে পারেন। এবং সেটা বোধহয় বেগম জিয়ার সময় দেখা যাচ্ছে। এবং তার যে সংগ্রাম, পুরো সময় ধরে একটা মানুষ এত অত্যাচার হচ্ছে, তার সন্তানের মৃত্যু হচ্ছে, তার সন্তানকে প্রচণ্ড নির্যাতন করা হচ্ছে, হাঁটতে তিনি পারছেন না, হাসপাতালে দেখতে গিয়ে অঝরে কাঁদছেন বেগম জিয়া। কিন্তু এত কিছুর পরে ওই মানুষটা কিন্তু দেশ ছেড়ে গেলেন না, তাকে সুযোগ দেয়া হলো, তিনি থেকে গেলেন। তার নামের আগে তো অনেক বিশেষণ দেয়া হয়, অনেক বিশেষণ এখনো যোগ করা হয়তো যায়, কিন্তু বেগম জিয়ার নামটাই বোধহয় একটা বিশেষণ হয়ে গেল, যে তার মতো রাজনীতি করতে পারা, যে কোনো চাপের মুখেও নতির স্বীকার না করা। এটা একটা বিশাল ক্ষতি স্বাভাবিকভাবেই, কিন্তু এর যে ইতিহাসটা এবং যে কীর্তি তিনি রেখে গেলেন, সেটা অনেকের জন্য অনুকরণীয় হয়ে থাকবে নিশ্চয়ই। এবং তার যারা শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে নেতাকর্মীরা, আজকে আমরা দেখেছি যে সকালবেলা তারা ঘুরে ফিরে তার যে এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেখান থেকে নানা স্মৃতির কথা তুলে ধরছিলেন এবং বলছিলেন যে আপনার যে বিষয়গুলো আপনি বললেন, যে বিশেষণের কথাগুলো বললেন, সেগুলো আসলে প্রাসঙ্গিকভাবেই বারবার উঠে এসেছে তাদের স্মৃতিচারণায়। এই যে এত বড় রাজনৈতিক জীবন, এবং আপনার কথাতেও এটা প্রতিফলিত হলো যে বেগম জিয়ার বিদেশে গিয়েছেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু তিনি ফেরত এসেছেন। তার দেশের বাইরে থেকে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তিনি নেননি। আমাদের সহকর্মীরা সকাল থেকে আমরা যখন সংবাদটি কভার করি, তখন আমরা দেখেছি যে বিভিন্ন পয়েন্ট থেকে তারা বলেছেন যে বেগম জিয়া তিনি 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে তার কি কীর্তি গড়েছেন, তার থেকে বড় কথা সংকটময় মুহূর্তে তিনি কিভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। এবং যেহেতু তার শারীরিক নানা জটিলতার সাথেও তিনি লড়ে গেছেন একই সাথে, বিশেষ করে 2018 ফেব্রুয়ারি থেকে যখন এই সংকটগুলো সামনে আসতে শুরু করে একের পর এক, 2025 পর্যন্ত চিন্তা করলে তিনি সবসময়ই আলোচনায় ছিলেন। এবং অসুস্থ যখন ছিলেন, যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন, তখনও তিনি ভীষণ প্রাসঙ্গিক রাজনৈতিক জীবনে। আমরা 25 ডিসেম্বর দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। এখন আজকের এই সংবাদের পরে খালেদা জিয়া পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপট কি হয়, দলের জন্য কি চ্যালেঞ্জ হয়, দলের জন্য কি চিত্র এসে দাঁড়ায় এবং কিভাবে দল এগিয়ে যাবে, সেটা একটা বড় একটা সেটা একদিক থেকে বোধহয় খুব চিন্তার বিষয় নয়, কারণ তারেক রহমান অনেকদিন থেকে আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নেতৃত্বে আসলে অনেকদিন ধরেই দলটা চলছে। তিনি দেশের বাইরে থাকলেও সেখান থেকে আসলে পুরো সিদ্ধান্তগুলো তিনি নিচ্ছিলেন। বেগম জিয়া এমন একটা অবস্থায় চলে গিয়েছিলেন যেখান থেকে আসলে শুধুমাত্র তার আশীর্বাদ বলুন বা হয়তো মাঝে মাঝে তার দিক নির্দেশনাটা গুরুত্বপূর্ণ হতো, কিন্তু প্রতিদিনের যে সিদ্ধান্ত সেগুলো তারেক রহমানের তরফ থেকে নেওয়া হতো। ফলে দলের নেতৃত্ব নিয়ে হয়তো শুধুমাত্র নামের আগে ভারপ্রাপ্তটা সরে গিয়ে এখন চেয়ারপারসন হবেন, চেয়ারম্যান হবেন তারেক রহমান, কিন্তু মাথার উপর যে ছায়াটা ছিল বেগম জিয়ার এবং তার যে গ্রহণযোগ্যতা আসলে দল মত নির্বিশেষে, সেটা অর্জন করতে আসলে তারেক রহমানের এখন অনেকটা পথ হয়তো পাড়ি দিতে হবে। তবে তার উদাহরণগুলো সামনে থাকবে, যেমন বেগম জিয়ার ঠিক উল্টো পাশে শেখ হাসিনা যেভাবে বেগম জিয়ার নামে বিষোদ্গার করেছেন, দিনের পর দিন যে ভাষায় কথা বলেছেন, তারেক রহমান যখন দেশে ফিরে এসে ভাষণ দিলেন, তার ভাষণে কিন্তু একটা বারের জন্য আওয়ামী লীগের উল্লেখ পর্যন্ত, প্রতিপক্ষকে আক্রমণ করার ব্যাপারটাকে উল্লেখ তিনি করলেন না। ফলে সেই শিক্ষাটা বোধহয় কিছুটা হলে কাজ করছে তারেক রহমানের মধ্যে, এবং বেগম জিয়ার পথ চলা যদি তিনি অনুসরণ করেন, সেটা হয়তো নিশ্চয়ই একটা বড় বিষয় থাকবে। একটা ব্রিফিং করা হচ্ছে এই মুহূর্তে, সেখানে আমরা চলে যেতে চাচ্ছি। সভাপতিত্ব করেন চিফ অ্যাডভাইজার মহোদয়। তো এই বিষয়ে আমাদের অ্যাডভাইজার, ল অ্যাডভাইজার প্রফেসর আসিফ নজরুল বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন। আজকে বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টার সময় শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভিভূত। এই শোকের পরিবেশে আজকে
বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিটে নীরবতা পালন করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা। সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেয় বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন। একটা কথা বলতেই হচ্ছে, উনি আমাদেরকে মনে করি শেষ যখন দেখা হয়েছিল বেগম জিয়া ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল। আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছিল প্রোগ্রাম, সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন, সবার সাথে কথা বলেছেন এবং উনি সঙ্গে স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। এবং উনি এটা বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে, বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা, এত সম্মান, এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রী চলে যাওয়া, এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি। একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করব, এরপরে দুদিন শোক দিবস পালন করব। সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ভাবগাম্ভীর পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলো আমরা পালন করব, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমরা কয়টা কোশ্চেন নিব প্লিজ? মুস্তফা মল্লিক। মানুষজন বলছে যে খালেদা জিয়াকে মারা যাওয়ার মধ্যে প্রমাণ করতে হয়েছে যে তিনি আসলে অসুস্থ ছিলেন। আপনি এর আগে সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাকে দেশে পাঠানো, তার শারীরিক অবস্থা এবং এই সরকার আসার পরে তাকে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণনা করা হয়েছে। কিছুটা তো নির্দয় আচরণ হয়েছিল আগের সময়। আপনি আগের সময় নির্দয় আচরণের কথা বললেন, ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে, জিজ্ঞাসাপ্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছিল।
ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। মারুফা, তবে আপনাকে একটা জিনিস আমরা বলি, আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের যা করার ছিল, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন। যা দরকার ছিল, ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো। উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম, হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল। আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছেন। এই সুমি কোশ্চেন এনি? ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। এই বিষয়ে একটা মিটিং হচ্ছে এখন 12:30টার সময়, কালকের সিকিউরিটি সিচুয়েশন। আমি জাস্ট মাইকেই বলে দিচ্ছি, কালকে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30টার সময় এখনই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছি। এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনারা গণমাধ্যম এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন, আমরা সত্যি কৃতজ্ঞ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা পাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এইমাত্র একটা ব্রিফিং শেষ হলো, সরকারের তরফ থেকে ব্রিফিং করা হচ্ছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেটা বলছিলেন, আসলে বেগম জিয়ার মৃত্যুতে যে বিশাল ক্ষতি হয়ে গেল সেটা অপূরণীয়। সরকারের তরফ থেকে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, সেটা আগামীকালকে থেকে। এছাড়াও আগামীকাল সারাদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি। আগামীকাল বাদ জোহর জানাজা হচ্ছে বেগম জিয়ার, সেটি হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে। এবং এর পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে সিদ্ধান্ত এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকা হয়েছে মঞ্জুর দুপুর 12:30টার জন্য, এবং 12:30টায় ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে গুলশানে বিএনপির যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে ইতিমধ্যে দলটির কেন্দ্রীয় নেতারা জড়ো হয়েছেন। নিশ্চয়ই সেই বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে আরো আনুষ্ঠানিক ঘোষণার জন্য আমরা অপেক্ষা করতে এবং এর পাশাপাশি যেটা বারবার বলা হচ্ছে সরকারের তরফ থেকে, যে এই পুরো প্রক্রিয়ায় জানাজা দাফন এই সময় যাতে তারকে দেখতে যারা আসবেন, দলের নেতা কর্মীরা, সাধারণ মানুষ, তারা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, ভাব গাম্ভীর্য বজায় রাখেন। একই সাথে আমরা লক্ষ্য করলাম উপদেষ্টা আসিফ নজরুল কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলছিল, ব্রিফ করছিল, এবং তিনিও নিশ্চিত করলেন যে অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা তারা পুরোপুরি আন্তরিক ছিলেন পুরো প্রক্রিয়ায়, বিশেষ করে তার শারীরিক অবস্থা খালেদা জিয়ার এবং দরকারে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তারা আন্তরিক ছিলেন এবং সব প্রক্রিয়াও সম্পন্ন করে রেখেছিলেন। আমরা গণমাধ্যমে এই খবর প্রকাশ করেছি। আমাদের সহকর্মী শিশির বোধহয় আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিশির, আপনি কোথায় আছেন, কি দেখছেন যদি আমাদেরকে জানাতেন। পুরো জাতিকে শোকে স্তব্ধ করে আজকে সকালে ভোর 6টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রয়াত হয়েছেন। গত 23 নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতাল আসলে চিকিৎসাধীন ছিলেন, এবং যেটি বলছিলাম পুরো জাতিকে তিনি শোকস্তব্ধ করে আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন। আমি এই মুহূর্তে সচিবালয়ে অবস্থান করছি। সচিবালয়ে কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ তিনি ব্রিফ করেছেন, এবং এরই মধ্যে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু ভাষণ দিয়েছেন। আজকে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা ডক্টর জাহিদ মালিক এই মুহূর্তে, ডক্টর জাহিদ হোসেন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাবো সেখানে। ডক্টর জাহিদ হোসেন কথা বলছেন, আমরা সরাসরি চলে যাবো সেখানে। ওনার সাথে আমি প্রায় 484 দিন হসপিটালে
বিগত 5 বছরে থেকেছি, আমি আর মাসুদ। এবং উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। উনি একজন সন্তানের মা, উনি একজন পরিবারের প্রধান, উনি দেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী। সর্বোপরি উনি একজন অভিভাবক। তিনি সব সময় দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য সব সময় উনি চিন্তা করতেন এবং কোনো সময় মানুষের কষ্ট হয় এই ধরনের কোনো কার্যক্রমকে উনি উৎসাহ দিতেন। এবং ওনার জ্যেষ্ঠ পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এখন দলের আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের 31 দফার কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের আজকে জাতীয় নেতা। উনিও ঠিক মায়ের মতোই, মা যেরকম আপসহীন, উনিও সবসময় দেখবেন উনি সিদ্ধান্ত যেটা গ্রহণ করেন সেটা বাস্তবায়নের জন্য সবসময় সচেষ্ট থাকেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারকে আজকে আমরা হারিয়েছি, কিন্তু আজকে দেশ একটা অভিভাবক হারিয়েছে। এটা বিএনপি যে খালি তার চেয়ারপারসনকে হারিয়েছে তা না, তার প্রমাণ উনি যখন অসুস্থ হয়ে যখনই হসপিটালে ভর্তি হতেন, হয়তো স্বৈরাচারের সময় স্বৈরাচারী সরকার ওনার খোঁজ খবর নিতেন না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মীরা সব সময় ওনার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, খোঁজ খবর নিতেন, উদ্বেগ প্রকাশ, উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করতেন। কিন্তু এইবার উনি ভর্তি হওয়ার পরে ওনার শরীরের অবস্থা যেহেতু খারাপ ছিল, উনি যেদিন আপনার হসপিটালে ভর্তি হলেন ওই দিন শরীরটা ওনার বেশ, 22 তারিখ রাত্রে ওনার শরীরটা বেশি খারাপ ছিল। তারপরে উনি রাত্রে আমাকে ডেকেছিলেন, আমি এসেছিলাম, তারপরের দিন ওনাকে হসপিটালে ভর্তি করি এবং উনি চিকিৎসকদের পরামর্শ মোতাবেক সবসময় চিকিৎসা গ্রহণ করতেন এবং সবসময় চিকিৎসকদের কথা অনুযায়ী চলার চেষ্টা করতেন। এবং ওনার চিকিৎসার সাথে সত্যিকার অর্থে বাংলাদেশের ডাক্তাররা, হয়তো এবার কেয়ার হসপিটালটা আমরা ব্যবহার করেছি, কিন্তু এবার কেয়ার হসপিটালের ডাক্তারদের বাইরে দেশের স্বনামধন্য চিকিৎসকরা দায়িত্ব পালন করেছেন ওনার চিকিৎসার জন্য। এবং নিউ ইয়র্ক এবং জন হপকিন্সের, মানে মাউন্ট সিনাই এবং জন হপকিন্সের চিকিৎসকরা ওনার চিকিৎসার ব্যাপারে দায়িত্ব পালন করেছেন। লন্ডনের আপনার লন্ডন ব্রিজ হসপিটাল বলেন, তারপরে আপনার লন্ডন ক্লিনিক বলেন, আর ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল বলেন, ইনাদের স্বনামধন্য চিকিৎসকরা ওনার মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। ওনার বড় ছেলে জনাব তারেক রহমানের সহধর্মী ডিরেক্টর জুবাইদা রহমান এই টিমের সব সময় সদস্য ছিলেন। জনাব তারেক রহমান রাজনীতি নিয়ে অনেক ব্যস্ত থাকতেন, দল সংগঠিত করার জন্য দায়িত্ব পালন করেছেন, কিন্তু এর মাঝেও উনি ওনার মায়ের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে মেডিকেল টিমের উপর যেমন নির্ভরশীল ছিলেন, দায়িত্ব দিয়েছিলেন, একইভাবে নিজেও প্রতিদিন মায়ের চিকিৎসার স্বাস্থ্যের সবসময় খোঁজ নিতেন এবং সবসময় উনি তদারকি করতেন যাতে কোনো অবস্থাতে ওনার আম্মার চিকিৎসার কোনো ধরনের ব্যত্যয় না ঘটে এবং সর্বোচ্চটা করার জন্য চেষ্টা করতেন। এবং অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে, কিন্তু মনে রাখতে হবে চিকিৎসার ব্যাপারে করোনাকালীন সময়ের কথা যদি আপনারা মনে করেন, করোনা এমন একটা অসুখ ছিল, তখন ছেলে মেয়েরা তার মা বাপকে ফেলে রেখে চলে যেত।
মা তার ছেলেকে রেখে গেছে, ছেলে তার মাকে রেখে চলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। ওই সময় কিন্তু দেশনেত্রী চিকিৎসার জন্য এই চিকিৎসকরা ওনার প্রতি যে মমত্ববোধ, এবং আপনারাও সাংবাদিকরা যে আপনাদের উৎকণ্ঠা প্রকাশ করেছেন, প্রতিবার যখন অসুস্থ হয়েছে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি সেইটি, এবং আজকেও আপনাদের যে ব্যাপক উৎকণ্ঠা এবং আপনাদের উপস্থিতি, এই জন্য সত্যি সত্যি আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের দল, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মানুষ, আমরা যেহেতু ওনার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে, সেই জন্য আমরা দেখেছি যে উনি একদিকে যেমন সত্যি সত্যি অভিভাবক, আরেকদিকে মাতৃ স্নেহে উনি কিন্তু আমাদেরকে দেখতেন। কোনোদিন বাসায় যাওয়ার পরে কোনো কিছু না খেয়ে ওনার বাসা থেকে কখনোই কেউ যেতে পারত না। ডাক্তারদেরকে কি খাইয়েছেন এগুলি সবসময় ওনার যারা কাজের সহকর্মী ছিল, সহায়তা করত, তাদেরকে উনি জিজ্ঞেস করে উনি বলে দিতেন আজকে এটা দিবেন। কোনোদিন যেতে একটু দেরি হলেও জিজ্ঞেস করত এত দেরি কেন হলো, অথবা আমি তো বসে আছি। অর্থাৎ চিকিৎসকরা কখন যাবে, উনি যখন বাসায় থাকতেন তখন চিকিৎসকরা প্রত্যেক দিন বিশেষজ্ঞ চিকিৎসক ওনার বাসায় যেতেন, উনি সবাইকে কিন্তু সেসব কথা বলতেন। কাজেই আমি আজকে এই দিনে আমি বলবো যে চলেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার আল্লাহ বেহেশত নসিব করুক সেজন্য দোয়া করি, এবং জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীকে এই কষ্ট সহ্য করা, এই কষ্ট সহ্য করে দায়িত্ব পালন করার আরো তৌফিক আপনারা জানাজার ব্যাপারে টেলিভিশন এবং নিউজের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর কোথায় দাফন করা হবে, কোথায় আপনাদের সবকিছুই জানানো হবে এবং কোনো জিনিসই আপনি দীর্ঘদিন তার চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর রাখছেন এবং হাসপাতালে নেওয়ার পর থেকে আজ অবধি সবশেষ তার সাথে কবে কথা হয়েছে আপনার? আপনি যদি বলেন সবশেষ কবে পয়লা ডিসেম্বরে ওনাকে প্রথম ডায়ালাইসিস হয়েছে, তার পরবর্তীতে ওনাকে আপনার জীবনও সেই পাবে না, জীবনও পাবে না ভাই। উনি এর আগে আমি আসছি রেসপন্স করার চেষ্টা করি রোগী হিসাবে। তারেক রহমান সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন কিছুক্ষণ আগে গণমাধ্যমের সাথে কথা বলা অবস্থায় আমরা দেখছি এখনো তিনি কথা বলছেন। আমরা উল্লেখযোগ্য যে অংশগুলো সেগুলো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম। আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন জানার চেষ্টা করব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় 1.5 ঘন্টা আগে এভার কেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন বলে আমরা খবর প্রচার করেছি এবং দেখিয়েছি। আমরা জানার চেষ্টা করছি যে এই গাড়িবহর এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন বা তারেক রহমানের গন্তব্য কোথায় জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মী শাহনেওয়াজ বাবলু রয়েছেন। বাবলু, আপনার কাছে চলে যেতে চাই, কি তথ্য জানাবেন? রাশাদ, কিছুক্ষণ আগে তারেক রহমান বের হয়েছেন গুলশানের যে বাসা, আসতে প্রায় 2 মিনিটের মতো লেগেছে। এখন গুলশান কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। আমি একটু যদি দেখাই গুলশান কার্যালয়ের সামনের জায়গাটা, নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ পর যে দলের স্থায়ী কমিটির যে বৈঠকের কথা রয়েছে 12:30 শুরু হওয়ার কথা, সেটি শুরু হবে। এখানে বেগম জিয়ার মৃত্যুর পরবর্তী যে কার্যক্রমের যে কর্মসূচি সেটি হয়তো এখান থেকে নির্ধারণ করা হবে, পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে। আমি যদি একটু দেখাই, নিরাপত্তা কর্মীরা তো রয়েছেন, নেতা কর্মীরাও এখানে অবস্থান করছেন, গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন। আজকে আপনি জানেন কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই যে যমুনায় যে প্রধান উপদেষ্টার যে বৈঠক ছিল সেখানে ছিলেন, সেখানে তিনি ব্রিফ করেছেন। এর আগে আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে
বেগম জিয়ার জানাজা আগামীকাল বাদ জোহর হওয়ার কথা রয়েছে মানিক মিয়া এভিনিউ, অর্থাৎ যে সংসদ ভবন দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউর মধ্যে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে জিয়া উদ্যানের সমাধিস্থল এর পাশে তাকে সমাহিত করা হবে। আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। নেতাকর্মীরা অনেকটা শোকাহত, তারা এই শীতের সকালেই এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মী যারা আমরা রয়েছি আমরা অবস্থান করছি। তারেক রহমানের গাড়িটি এখন বেরিয়ে যাচ্ছে তাকে নামানোর পর। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে সিএসএফের যারা দায়িত্বে রয়েছেন তারা গণমাধ্যম কর্মী এবং উৎসুক যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারেক রহমানের হয়তো কিছুক্ষণ পরেই বৈঠক শুরু হবে 12:30টায়, যেহেতু আমাদেরকে জানানো হয়েছিল। দলের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এখানে এসেছেন, মহাসচিব এসেছেন, এখন তারেক রহমান ঢুকলেন। আপনি জানেন গতকাল রাত প্রায় 2টা পর্যন্ত হাসপাতালে ছিলেন তারেক রহমান এবং তার সহধর্মিনী সহ পরিবারের স্বজনরা। পরে সেখান হাসপাতাল থেকে বাসায় যান, পরে আবার ভোর 4টায় তিনি এভার কেয়ার হাসপাতালে যান, সেখানে ছিলেন। সেখান থেকে কিছুক্ষণ আগে 11টার কিছু আগে তিনি বাসায় আসেন এবং বাসা থেকে অল্প কিছুক্ষণ আগে বের হয়ে যান। বের হয়ে গুলশান কার্যালয়ে আসেন। আসতে বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 2 মিনিটের মতো সময় লাগে। তো স্থায়ী কমিটির বৈঠকটা শুরু হবে কিছুক্ষণ পরেই, হলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। কিন্তু আমরা আনঅফিসিয়ালি যেটা জানতে পেরেছি যে গুলশানের যে কার্যালয়ের সামনে যে বৈঠক হবে, বৈঠকে হয়তো খালেদা জিয়ার আগামীর যে পরবর্তী তার মৃত্যুকে কেন্দ্র করে দলের যে কর্মসূচি সেটি জানানো হবে। সকালে যেটা জানানো হয়েছে, রুহুল কবির রিজভী যেটা জানিয়েছেন হাসপাতালের সামনে ব্রিফিংয়ে বলেছেন যে 7 দিন ব্যাপী তারা কর্মসূচি পালন করবে। ইতিমধ্যেই দলীয় কার্যালয়ে তারা কালো পতাকা টানিয়েছে এবং নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণের জন্য বলেছেন সেটি 7 দিন অব্যাহত থাকবে এবং তারা 7 দিনের শোক পালন করবেন নেতাকর্মীরা। এছাড়া প্রতিটি কার্যালয়ে কোরআন খতম এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমি কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছি যে মহিলা দলের নেতাকর্মী যারা রয়েছেন, নেত্রী যারা রয়েছেন, তারা দলের চেয়ারপারসনের কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে অবস্থান নিয়ে তারা দোয়া করছেন এবং মোনাজাত করছেন। তার একটা মানে গাড়িটি এখন আবার কার্যালয়ের ভেতরে ঢুকছে, হয়তো নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা একটু আগে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে তারা বৈঠকের পর হয়তো তাদের আরও পরবর্তী যে কর্মসূচি সেটি জানাতে পারবেন। আপনি জানেন দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। সবশেষ তিনি সশস্ত্র বাহিনী দিবসে জনসম্মুখে আসেন এবং সেখানে তিনি অনেকের সঙ্গে কথা বলেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তিনি 2-2.5 মিনিটের মতো সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে কথা বলেন। কথা শেষে এর পরদিনই তিনি বলা যায় অনেকটা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শেষেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখন আমরা একটু এখানে উৎসুক নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। আমরা তার কাছে জানতে চাইবো, আসলে আপনারা তো শোকাহত, বিমর্ষ, কিন্তু আপনার বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার যদি কোনো স্মৃতি থাকে এটা যদি একটু স্মৃতিচারণ করেন আপনি। দেখুন, এক অসীম শূন্যতা আজকে বাংলাদেশে বিরাজমান। আজকে শোকের মাতম বইছে সমগ্র বাংলাদেশিদের মনে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আদর্শিক নেত্রী হলেও তিনি সমগ্র বাংলাদেশের নেতৃত্বে পরিণত হয়েছিলেন। দীর্ঘ সংগ্রামী জীবনে তার সাথে আমাদের সতীর্থ কর্মী হিসাবে কাজ করার সুযোগ হয়েছে। বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অবৈধ গণতান্ত্রিক এই ফ্যাসিস্ট সরকারের অবৈধ আটকের পরে যখন কারান্তরীণ ছিলেন, আমরা বিভিন্ন সময়ে ওনার যে মুক্তির প্রোগ্রামগুলো করতাম, আমরা বিভিন্নভাবে মেসেজ পেতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছেন আমি মুক্ত সেদিন হব যেদিন বাংলাদেশ মুক্ত হবে। উনি যখন গ্রেপ্তার হচ্ছেন তার পূর্ববর্তী সময় যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাজিরা দিতেন, আমরা ওনার সাথে থাকতাম, আপনি নিশ্চয়ই অবগত আছেন। তখন এমন একদিন আমাদেরকে যখন পুলিশ আটক করলো সমগ্র ওনার আদর্শিক সন্তানদেরকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে শুনতে পেয়ে উনি গাড়ি ওখানে থামিয়ে দিলেন। ওনাকে যখন দায়িত্বরত অফিসার বললেন যে ম্যাডাম আপনি আগান, উনি বলছেন আমার সন্তানদের রেখে আমি এক পাও যাব না। আজকে সেই মমতায় মা পৃথিবীর নিয়মে আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা সবাই আজকে আবেগ আপ্লুত।
আর বিশেষ করে আমরা যারা ধর্মপ্রাণ মুসলিম, ফজরের নামাজ বাদে আমরা একটা ভালো সুসংবাদের জন্য অপেক্ষায় থাকি। তা আমাদের জীবনের সবচেয়ে দুঃসংবাদটি আমরা আজকে ফজরের নামাজ বাদে পেয়েছি। আজকে তার আদর্শ সন্তান হিসেবে সমগ্র দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। আর মহান রাব্বুল আলামিনের কাছে আমার চাওয়া হলো, জীবনে যদি ন্যূনতম কোনো ভালো কাজ করে থাকি, সেই ভালো কাজের উছিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন মাফ করে দেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসলে আমরা এখানে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলেছেন যে সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, তিনি জানিয়েছেন তাদের যেই শোকাহতের কথা, তারা কতটা শোকাহত। তো আজকে আপনি দেখানোর চেষ্টা করছেন নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তারা অনেকটা বিমর্ষ। আমরা আরও কয়েকজন হয়তো নেতাকর্মী যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এবং বিশেষ করে দীর্ঘদিন ধরে আমি এই বিট কাভার করার এবং কাভার করে যেটা দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের মধ্যে বেগম জিয়াকে কেন্দ্র করে তাদের যে আকাঙ্ক্ষা আশা ছিল আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেটিও অনেকটা হয়েছিল যে আসলে তারা ভেবে নিয়েছিলেন যে বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন। ইতিমধ্যেই তারা বেগম জিয়ার জন্য 3টি আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে গতকালকে জমাও দিয়েছেন। কিন্তু আজকে সকালে তার যেই মৃত্যুর খবর, এটা নেতাকর্মীদের মধ্যে অনেকটা শোকের জন্ম দিয়েছে। আমরা আরেকজন ছাত্রদলের নেতা রয়েছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে বেগম জিয়ার মৃত্যু তো আপনাদের মধ্যে অনেকটা শোকের পরিবেশ বিরাজ করছে, আপনারা শোকাহত। এই অবস্থায় আপনাদের পরবর্তী কর্মসূচি এবং আপনারা কি করবেন, বেগম জিয়ার সঙ্গে আপনার কোনো স্মৃতি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। বেগম জিয়ার সাথে আমার স্মৃতি হয়েছে যে সময় খুনি ফেসিস্ট হাসিনা জেলে নেওয়ার আগ মুহূর্তে সে গাড়ি বহরে যখন হাজিরা দিতে যায়, ওই সময় সে গাড়ি বহর হাজিরা দেওয়ায় আসার সময় হাইকোর্টের ভিতরে হাইকোর্টের মাজার কোর্টের ওই সময় আমাদের সবাইকে আটকে দিয়েছিল পুলিশ, হাসিনার পুলিশ বাহিনী। কিন্তু সে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়েছিল হাইকোর্টের গেটের সামনে যে আমাদের না নিয়ে এসে যাবে না। মানে সেইটা খুব মনে পড়ে, কারণ আমাদের প্রতি তার যে মায়া মহব্বত, এটা ওই সময় আমরা উপলব্ধি করতে পারছি যে ছাত্রদল বা বিএনপির কর্মীদের প্রতি তার যে কী মায়া মহব্বত। আজকে বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীপ্তমান দুর্বলতা ছিল, নিভে গেল। বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এরকম নেত্রী বা নেতা আসবে কিনা তা খুব বিরল। আমরা খুবই মর্মাহত এবং আমরা চাচ্ছি আমরা বেগম জিয়ার স্মৃতিকে শক্তি কাজে লাগিয়ে ইনশাল্লাহ আমরা আগামী দিনে বাংলাদেশকে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সবার আগে বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশ সঠিক সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করতেছি। ধন্যবাদ। আসলে তারা বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যে সংগ্রাম করেছেন, যেটা বলেছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন জিয়াউর রহমান, এবং যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে চান। তারা অনেক প্রত্যাশা ছিল তাদের মধ্যে যে তিনি হয়তো নির্বাচনে অংশ নেবেন, কিন্তু সেটা হয়তো যেহেতু হচ্ছে না, এর মধ্যেই তারা বলছেন যে তারেক রহমান দীর্ঘদিন পর তারেক রহমান দেশে ফিরেছেন, তার দেশে ফেরাকে কেন্দ্র করেই নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল। কিন্তু আজকে বেগম জিয়ার এই মৃত্যুর মধ্য দিয়ে তাদের যে উচ্ছ্বাস ছিল, উচ্ছ্বাসের মধ্যে অনেকটাই ভাটা পড়েছে এবং তারা আজকে শোকাহত। তারা বলছেন তাদের বেগম খালেদা যে স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক বাংলাদেশের, যেই স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক আন্দোলন করে এই স্বপ্ন নতুন বৈষম্যহীন বাংলাদেশের, সেই স্বপ্ন যাতে তারা বাস্তবায়ন করতে পারেন। বাবলু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি সরাসরি যুক্ত থেকে জানাচ্ছিলেন। মনজুর, 12:30টার সময় বিএনপি স্থায়ী কমিটির সব যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এবং সদস্য রয়েছেন তাদের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে, এটা আমরা খবর ইতিমধ্যে প্রচার করেছি। আমরা এটাও জানার চেষ্টা করবো যেহেতু 12:40 বাজে সেই জরুরি বৈঠক শুরু হয়েছে কিনা এবং সেখান থেকে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কি ঘোষণা আসে সেটাও দেখার বিষয়। এর পাশাপাশি সরকারের তরফ থেকেও নিরাপত্তার পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, শৃঙ্খলা রাখার জন্য তারাও আরেকটা বৈঠকের কথা জানালেন, সেটাও হয়তো এরই মধ্যে শুরু হয়েছে। দুটোরই খবর আমরা দর্শকদেরকে জানাবার চেষ্টা করব। আমাদের সহকর্মী মুহাজির হক রয়েছেন গুলশানে বিএনপির কার্যালয়ে এবং আমাদের সহকর্মী শফিকুল ইসলাম সবুজ, আমাদের ইজাজ, আমাদের আরেকজন সহকর্মী ইজাজ সৌমিক, আমরা মাত্র নিশ্চিত হলাম আমাদের সহকর্মী ইজাজ সৌমিকও রয়েছেন। আমরা মুহাজির হকের কাছে যাব, জানার চেষ্টা করছি যে মুহাজির আমাদের কি তথ্য জানাতে পারেন। মুহাজির, 12:30টায় যে বৈঠকের কথা বলছিলাম আমরা, জরুরি বৈঠক, সেই বৈঠক শুরু হয়েছে কিনা, বিশেষ করে এখন পর্যন্ত ওখানে কি পরিস্থিতি আপনি লক্ষ্য করছেন? রাশেদ, কিছুক্ষণ আগে এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান তিনি এসেছেন এবং এর মাধ্যমে বলাই যায় যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা সেই খবরটা জানতে পারবো যে এখানে স্থায়ী কমিটির যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি সবার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব তিনি সহ দলের স্থায়ী কমিটির অন্যান্য যারা রয়েছেন মির্জা আব্বাস সহ যারা রয়েছেন তারা অনেকেই এসেছেন এবং এর আগেই কিছুক্ষণ আগে এখানে বেগম জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি কথা বলছিলেন। এবং আমি যদি এখন এখানকার পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই যে গুলশানের যে কার্যালয় চেয়ারপারসনের কার্যালয়টা রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা এখানে এসেছেন। আমরা এখানে মহিলা দলের অনেক নেতাকর্মীদের দেখেছি তারা সকাল থেকে এখানে অবস্থান করছেন এবং তারা আবেগ আপ্লুত রাশেদ। এবং বলতে হয় যে আমরা যাদেরকে দেখেছি তারা বেশিরভাগই তাদের বেশিরভাগকে আমরা দেখেছি কারো হাতে তসবি, কেউ দোয়া করছেন, কেউ দোয়া পড়ছেন। এই অবস্থায় এখানে দলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের আসলে খুব স্বাভাবিকভাবেই বিএনপির যিনি আসলে অভিভাবক এবং সেই জায়গা থেকে ডাক্তার জাহিদ তার যখন তিনি কথা বলছিলেন তিনি এই কথাটাই বলছিলেন যে তারা আসলে অভিভাবকহীন হয়ে গেলেন এবং তিনি যেহেতু পুরোটা সময় ছিলেন বেগম জিয়ার সঙ্গে সার্বক্ষণিক ছিলেন তার কাছে আমাদের জানতে চাওয়া ছিল শেষ কোনো কথা বলে গিয়েছেন কিনা যে বাংলাদেশের তিনি যেমনটা বলছিলেন যে তিনি সবসময় দেশের গণতন্ত্র এসব কিছু নিয়ে কথা বলতেন সার্বক্ষণিক তার যে চিকিৎসা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে জনমনে এসব কিছুকে তিনি আসলে বলছেন যে উনাকে নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার আসলে জায়গা নেই। তার যে চিকিৎসা হয়েছে গেল 23 নভেম্বর যে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয় এবং এর পরপরই তিনি আসলে যে চিকিৎসা তাকে দেয়া হয় তিনি আসলে তার শরীরের অবস্থা তখন খুবই খারাপ ছিল এবং সেই চিকিৎসাতে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ দেশ বিদেশের স্বনামধন্য সব চিকিৎসকরা মিলে সেখানে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং সার্বক্ষণিক সেটার খোঁজ খবর নিয়েছেন তার ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই বিষয়গুলো ডাক্তার জাহিদ কিছুক্ষণ আগে আমাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানাচ্ছিলেন এবং আমরা কিন্তু এর আগেও দেখেছি যে স্থায়ী কমিটির অন্যান্য যারা রয়েছেন বিএনপির সিনিয়র নেতা আমানুল্লাহ আমানকে এর আগে দেখাচ্ছিলাম আমরা দর্শকদের যে তিনি যেমনটা বলছিলেন আগামীকালকে যে জানাজা হবে সেই জানাজার স্মৃতি কথা বলতে গিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলছিলেন বারবার যে সেই ঐতিহাসিক জানাজার মতো করেই নেতাকর্মীদের কালকে হয়তো বা সংসদ ভবন এলাকায় জানাজা হবে সেখানে দেখা যাবে যে বিএনপির নেতাকর্মী ভক্ত সমর্থক যারা রয়েছেন এবং তারা কতটা ভেঙে পড়েছেন সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট। এবং আমরা দেখেছি এখানে বিএনপির যারা রয়েছেন তারা অনেকেই দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা অনেকেই আছেন এবং আমরা অনেকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপা আপনারা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে আসলে আবেগ আপ্লুত এই পরিবেশ বা এই বিষয়ে আসলে নতুন করে বলবার কিছু নেই। আপনারা কি বলবেন? আপনারা কোনো নতুন কর্মসূচি এসব কিছু নিয়ে কিছু জানাবেন কিনা? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের নেতৃবৃন্দ আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা বসেছেন মিটিংয়ে এবং সরকারের পক্ষ থেকে ক্যাবিনেটের মিটিং হচ্ছে সেটা আমাদের এক সহকর্মী ইজাজ শৌমিক এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থান করছেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেখানে সমাধি যেখানে তাঁর পাশে সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে আমরা তথ্য নিশ্চিত করেছি আপনাদেরকে। আমাদের সহকর্মী সেখানে আছেন আমরা তার কাছ থেকে জানতে চাই নিশ্চয়ই সেখানে প্রস্তুতির ব্যাপার রয়েছে আমরা জেনে আসতে চাই সেই প্রস্তুতির সর্বশেষ কি অবস্থা। সৌমিক জানাবেন যে এখন পর্যন্ত সেখানে কি প্রস্তুতি দেখছেন যেহেতু বলা হচ্ছে যে আগামীকালকে ওনাকে দাফন করা হবে। প্রস্তুতির যে ব্যাপারটি আমরা লক্ষ্য করছি যে ওই সকাল 6টার দিকে ওনার মৃত্যু সংবাদ ঘোষিত হওয়ার পর যখন ওনার পরিবারের সিদ্ধান্তে এখানে দাফন করার কথা জানানো হয় এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু বলেছিলেন যে জিয়াউর রহমানের কবরের পাশের যে অংশটুকু রয়েছে অর্থাৎ যেহেতু কবরটা একটু বড় পরিসরে রাখা হয়েছে সুতরাং তার ঠিক কবরের পাশেই ওনাকে দাফন করা হবে
এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে থেকে অর্থাৎ এখন থেকে ঠিক 10 মিনিট আগে এই জিয়া উদ্যানের আশেপাশে অর্থাৎ কবরের আশেপাশে সাধারণ মানুষ যারা ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিশেষ করে পুলিশ এবং র্যাবের একটা টিম এখানে এসে টহল দিলেন বা পরিদর্শন করছেন, এখনো তারা ভিতরে রয়েছেন। এর বাইরে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছে প্রত্যেকটা চতুর্পাশ ঘিরে তারা রেখেছেন এবং সাধারণ মানুষদেরকে সেখান থেকে বের করে দিয়েছেন। যদিও উৎসুক নেতাকর্মী বা যারা সাধারণ মানুষ যাদের আগ্রহ রয়েছে তারা এখানে এসে দেখছেন পরিস্থিতি। তবে যেহেতু আগামীকালকে বাদ জোহর তার জানাজার নামাজ শেষ করে এখানে দাফন করা হবে, সুতরাং এখনই আসলে তার কবর খোঁড়ার প্রসঙ্গটি আসেনি এবং সেই সংক্রান্ত কোনো লোকজনকেও আমরা দেখতে পাইনি এবং ধারণা করা হচ্ছে যে সেটি আগামীকালকে করা হবে। এবং আজকে যে কর্মসূচি বা আজকে যে ধরনের তৎপরতা, যেহেতু এখানে তার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এখানে এসে তার মায়ের দাফন কার্য সম্পন্ন করবেন এবং তিনি উপস্থিত থাকবেন, তার নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়টি রয়েছে অর্থাৎ 25 ডিসেম্বর তিনি দেশে আসার পর থেকে তাকে যেভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, তিনি যেহেতু এখানে আসবেন সুতরাং তার আগমন ঘিরে এবং পুরো সার্বিক বিষয়টি যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে রেকি করছেন কোথায় কিভাবে তাকে আনা হবে এবং কোনো ধরনের যাতে জনগণের বা বিএনপি নেতাকর্মীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কি ধরনের প্রস্তুতি রাখা হবে, পুরো বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা এই বিষয়টি দেখভাল করছেন এবং দেখভাল করে ধারণা করা হচ্ছে যে সন্ধ্যা নাগাদ এই পুরো প্রক্রিয়াটি শেষ হবে এবং এখানে আশেপাশে যে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হচ্ছে, লাইটিং এর কাজ এবং অন্যান্য যে এই সংক্রান্ত যা যা কিছু করা দরকার সেটি তারা করছেন। সৌমিক, অনেক ধন্যবাদ। ইজাজ সৌমিক কথা বলছেন রাজধানী শেরেবাংলা থেকে, শেরেবাংলা নগরে তিনি অবস্থান করছিলেন।